তোর আছে কি? লিখেছেন সোয়া রাফা। পর্ব সংখ্যা 16। মাইন যতটা নিরুত্তাপ হয়ে পিশিলাকে বোঝাচ্ছিল, ততধিক অস্থির গলায় চেঁচিয়ে উঠল পিশিলা। মেয়েটার এরূপ উদ্ধত বাক্যে মাহিন নিজেও একটু সতর্ক হলো। স্রেফ কাজিনের জন্য কেউ এতটা উতলা হয়, নাকি বিষয়টা একটু গভীর? প্রশ্নটা থেকেই গেল মাহিনের মনে। তবে মুখ ফুটে জিজ্ঞেস করলো, ইজ এনিথিং রং? তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা চলছে? সব কিছু পরে বলবো আঙ্কেল, প্লিজ আপনি আমাকে ইয়াসের খবরটা দিন। প্রতি মুহূর্তে পিসিলা কেমন শ্বাসরুদ্ধ আচরণ করছে। সমস্যাটা যেহেতু ওদের ভাই বোনের ব্যক্তিগত, তাই মাহিন আর ঘাটালো না মেয়েটাকে। একটু ভেবে রয়েসই বলল, সারাদিন ইয়াসের ফোন বন্ধ ছিল বলে আমি নিজেও চিন্তিত ছিলাম। পরে আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে খোঁজ পাঠালে সে জানায় সন্ধ্যার পরেই নাকি ইনানির একটা নাইট ক্লাবে ঢুকতে দেখেছে ওকে। আপনি কি আমায় লোকেশানটা দেবেন আঙ্কেল? বলেই ঘরে ঢুকে নিজের পার্স আর মোবাইলটা হাতে নিল পিসিলা। মাহিন হতচকিত হয়ে প্রশ্ন করল, সে কি, তুমি এভাবে একা যাবে? দাঁড়াও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। বিপরীতে নিঃশব্দে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো পিসিলা। বলল, আই ক্যান ড্রাইভ। ইনানির মিড নাইট স্যালো নাইট ক্লাবের বাইরেটা শিথিল হলেও ভিতরে মানুষের সরগরম। ট্রান্সপারেন্ট কাঁচের দরজাটা ঠেলে ভিতরে ঢুকতেই নীল, বেগুনি আর সবুজাভ ক্ষীণ রোশনি এসে চোখ ধাঁধিয়ে তুলল পিসলার। ভিতরে বিস্মিত হল রুম জুড়ে সব চাকচিক্যের সমাহার। মানুষজন নানান স্টাইলে বিদেশি পোশাক আশাক পরে আনন্দ করছে এখানে। কেউ দলবদ্ধ হয়ে আলাপ জুড়েছে। ক্যাসিনিও চলছে একপাশে। সদা সংস্কৃত মানা বাঙালিরাও যেন নিজেদের বেশভূষা পাল্টে পাশ্চাত্যের তথাকথিত মুক্তমনা হয়ে উঠেছে এখানে এসে। কম বেশি সবার হাতেই হুইস্কির গ্লাস। পিসিলার কাছে এসব দৃশ্য নতুন নয়। ছোটবেলা থেকেই ইটালিতে থাকার দরুন এর চেয়েও উচ্ছৃঙ্খল জীবনযাপন আর বিকৃত মনোভাবের সঙ্গে পরিচিত সে। তাই সব কিছু অগ্রাহ্য করে নিটাল পায়ে সামনে এগোলো। ভিতরের দিকে কয়েক পা অগ্রসর হতে না হতেই আচানক নিভে গেল সব আলো। থমকে গেল পিসিলা। এতক্ষণ ধরে নীলাভ ক্ষীণ আলোয় যেই মানুষগুলোকে দেখা গিয়েছিল, তারা এখন পুরোপুরি অদৃশ্যমান, যেন এক মৃত্যুপুরীর উদ্ভাসন। পিসিলা সেখানেই দাঁড়িয়ে রইল। মাকড়সা জালের মতোই চারিদিকে ছড়িয়ে থাকা নিকোষ কালো আঁধারে এক পলক সতর্ক দৃষ্টি ফেলে আবারও ঘুরে তাকালো সম্মুখে। তৎক্ষণাৎ সামনে থাকা মিনি সাইজের স্টেজটাকে লক্ষ্য করে হলের সবগুলো লাইট একযোগে জ্বলে উঠল। আর পিসিলার চোখের সামনে ভেসে উঠল সেই আকাঙ্ক্ষিত মুখ, ইয়াস ইউহান। চুল এলোমেলো, চোখ দুটো কিঞ্চিত লাল, দৃষ্টি অস্থির। নিশ্চয়ই ড্রাঙ্ক হয়ে আছে। কিন্তু এভাবে স্টেজে দাঁড়িয়ে কী করছে ছেলেটা? পিসিলার আরেকটু ভালোভাবে খেয়াল করতে যাবে, তখনই চারিপাশে আলোড়ন তুলল মন মাতানো মিউজিকের সুর। অস্বস্তিকর মিউজিকের বিট নয়, বরং একটা আকর্ষণীয় নস্টালজিয়া তরঙ্গশ্বাসের মতোই ঝংকার তুলছে চারিদিকে। পিসিলা স্তব্ধ হয়ে গেল। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে দেখল ইয়াস ইউহানের নব্য এক রূপ। কাঁধের মাঝে গিটার ঝুলিয়ে সামনে দণ্ডায়মান মাইক্রোফোনটার মুখোমুখি হয়ে দাঁড়ালো ইয়াস। মিউজিকের সাথে সুর মিলিয়ে গিটারের বুকে ঘর্ষণ তুলল। প্রফেশনাল রক স্টারদের মতোই কেঁপে উঠল তার শরীর। ততপর পিসিলাকে পুরোপুরি হতবিহ্বল করে দিয়ে মিউজিকটা সামান্য একটু শিথিল হতেই বিটের সঙ্গে পা মিলিয়ে গাইতে আরম্ভ করল সে। একাকী মন আছে নীরবে, বিভাগী তোমার অনুভবে, ফেরারি প্রেম খুঁজে ঠিকানায়, আকাশে মেঘ মানে বোঝো কিনা, বিরহ নীলে নীলে বাঁধে বাসা, অজানা ব্যথা, অধুরা তারাগুলো কাঁদে বেদনায়, খেয়ালি তুমি কোথায়। হল রুম ভর্তি শয়ে শয়ে মানুষ, সবাই হই হই করছে তার গান শুনে।
কেউ কেউ একটু আধটু নাচের মুদ্রা অনুসরণ করছে। সুর আর গানের মাতাল করা তরঙ্গ ছাঁচে যেন ভেসে গেছে ক্লান্তি, দুশ্চিন্তা, অবসাদগ্রস্ততা সব। কিছুক্ষণের জন্য সব মানুষগুলো যেন সমবয়সী হয়ে উঠেছে। সকলের মাঝেই ধরা দিয়েছে কিশোরের সেই প্রাণবন্ত উল্লাস। এক মুহূর্তের জন্য পিসিলার মনে হলো শত মানুষের ভিড়ের মাঝেও ওই অদ্ভুত নজর কাড়া দৃষ্টি দিয়ে ওকেই বুঝি দেখল ইয়াস। কিন্তু ওর গানের কথাগুলো এত অভিমানী শোনালো কেন? তাহলে কি অভিমান করেছে মানুষটা? ইয়াস ইউভান অভিমান করতে জানে? এটা তো পিসিলার কল্পনার বাইরে। পিসিলার ভাবনার মাঝেই গান শেষ হলো। ইয়াস স্টেজ থেকে নেমে গিটার তুলে দিল কর্তৃপক্ষের হাতে। তারপর চলে গেল সোজা বার কাউন্টারের সামনে। চুপচাপ একটা বার স্টুল টেনে নিয়ে ওয়াইনের অর্ডার দিল। পিসিলা যে এতক্ষণ ধরে ওকে আচ্ছন্নের মতো অবলোকন করছে তা যেন দেখেও দেখল না ছেলেটা। ওর চোখ মুখে একটা অহংকারী রুষ্টভাব নিদারুণ খেলা করছে। পিসিলা এসে নিভৃতে দাঁড়ালো ওর পাশে। ইয়াস তবুও নির্বিকার। এতগুলো মানুষের ভিড়েও দুজনার একটা নৈশব্দিক জগৎ তৈরি হয়েছে। সেই জগতে বিচরণ করছে শুধুমাত্র দীর্ঘশ্বাসের প্রতিযোগিতা। অসহনীয় এই নৈশব্দ ভেঙে এক পর্যায়ে ডেকে উঠল পিসিলা, ইয়াস, একটু কথা। বাকি কথা সম্পূর্ণ করতে পারল না আর। তার আগেই স্টুল ছেড়ে উঠে দাঁড়ায় ইয়াস। অভিমান, অভিযোগ কিংবা তার চেয়েও বড় কোনো আঘাতে প্রশ্রয়ভূত হয়ে রইল সে। একবার ঘুরে অবধি তাকালো না পিসিলার পানে। পিসিলার মাথা উঁচালো। হিমালয়ের মতো সটান যুবকের সামনে ও এক পুচকে মেয়ে। তবুও দু হাত ছেলেটার বাহু ঝাঁকিয়ে জানতে চাইল, আমরা কি একটু কথা বলতে পারি? ইয়াস আর জবাব দিল না। হনহনিয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। পিসিলা ওর পিছু নিল। বাইরে বেরোতেই সমুদ্রের শীতল দমকা হাওয়ায় শিরশির করে উঠল সর্বাঙ্গ। আকাশটা অলৌকিক থমথমে। বোধহয় মেঘ জমেছে। একটু বাদেই বৃষ্টি হবে। বাতাসে তার স্পষ্ট পূর্বাভাস। কিছু দূর যেতেই আবারও গলা চিরে ডাকল পিসিলা, তুমি কি এখনও রেগে আছো? আচ্ছা, কেন রেগে আছো বলো তো? নিভানকে আমার রুমে দেখেছিলে বলে? শেষ কথাটা বলতে না বলতেই একেবারে উল্টো স্রোতের মতো ওর দিকে ধেয়ে এলো ইয়াস। মুখটা ওর মুখের কাছে নিয়ে দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলল, ডু ইউ থিঙ্ক আই ফাকিং কেয়ার? তুই কার সাথে থাকলি না, রুম শেয়ার করলি নাকি বেড শেয়ার করলি, দ্যাটস নান অব মাই বিজনেস। কেঁদে কেঁদে অস্থির হয়ে যাওয়ার মতো মেয়ে পিসিলা নয়, তাও আবার ইয়াসের চিরাচরিত উদ্যত আচরণে। তবে আজকে কেন যেন ওর কথাগুলো সোজা বুকের পাঁজরে বিঁধল। ভিতরে সত্তাটা বড্ড কাতর হয়ে জানতে চাইল, সত্যি কি তোমার কিছু যায় আসে না ইয়াস? যদি তাই হয় তবে তুমি এতটা রিয়াক্ট কেন করলে? কেন তখন উদ্ভ্রান্ত হয়ে নিভানকে সম্পর্কে জোর দেখালে? মনের মাঝে হাজারটা প্রশ্ন থাকলেও মুখে কিছু বলল না মেয়েটা। শুধু জানতে চাইল, তাহলে বাড়িতে কেন ফেরোনি? তোকে কৈফিয়ত দিতে হবে? কে তুই? হু দ্য হেল আর ইউ? হাজার চেষ্টা করেও নিজেদের সম্পর্কের নামটা মুখে উচ্চারণ করতে পারল না পিসিলা। অতর্কিত অপমানে থমথম করে উঠল তার মুখ। এতক্ষণ ধরে গলার কাছে আটকে থাকা কান্নার ডালাটা এবার বুঝি উগরে বেরিয়ে আসবে। ইয়াস এত সহজে সব কিছু বলে দিল? তার মানে কি পিসিলার ধারণা ভুল? আজকে সকালে ইয়াস যে ওভাবে হিংস্র হয়েছিল সেটা কি কেবলই লোক দেখানো? কোনো মতে কান্না গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল পিসিলা। বলল, ইউ আর বিইং সো রুড ইয়াস। আই অ্যাম রুড। ইয়াসি শেষ প্রত্যুত্তরে ভেঙে গেল সব বাদ। ভারী নিঃশ্বাসের সঙ্গে পালাক্রমে কানে ভেসে এলো ফুপিয়ে ওঠার ক্ষীণ আওয়াজ। ইয়াস আবারও ঝুঁকল। ও ঝুঁকে আসাতে সামান্য কেঁপে উঠল পিসিলার বুক। নিঃশ্বাস আটকে রইল মাঝপথে। রমণীর ভয়, জড়তা, অভিমান সব কিছুকে স্বার্থপরের মতোই অগ্রাহ্য করে গেল ছেলেটা। চোখের কোণে জলটুকু যেন দেখেও দেখল না। উল্টো রুক্ষ আওয়াজে বলে উঠল, বিয়েতে আসার পর থেকে অনেক জ্বালিয়েছিস, আর না। তোর সঙ্গে আগের মতো বিহেভ করি না বলে ভাবছিস তুই অনেক ইম্পর্টেন্ট রোল
প্লে করে ফেলেছিস? যা মন চাইবে তাই করবি? বাট ইউ আর রং। ইউ হ্যাভ অলওয়েজ বিন ডিসগাস্টিং ইন মাই আইস। আজ এই মুহূর্ত থেকে তুই আমাকে ফলো করবি না। জাস্ট গেট লস। বলেই শক্ত হাতে প্রিসিলাকে ধাক্কা দিয়ে বালুচরের ওপর ছুঁড়ে ফেলল ইয়াস। তারপর আর ফিরেও তাকালো না। ঘাড় ঘুরিয়ে সোজা হারিয়ে গেল প্রহেলিকায়। এবার আর আটকালো না ওকে প্রিসিলা। শুধু তাকিয়ে দেখল আহত চোখে। কান্নার দমকে কণ্ঠ বুঝে আসছে তার। শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। বারবার মনে হচ্ছে এক্ষুনি চেতনা হারাবে সে। জীবনে কখনো কোথাও এত বড় হোঁচট খায়নি প্রিসিলা। আজকের এই ধাক্কাটা ওকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। বুঝিয়ে দিয়েছে ও ঠিক কতটা বোকা। ইয়াশ ইউহানের মতো একটা স্বার্থপর অমানুষ, যে কিনা সারাটা জীবন ওকে হেয় করে এসেছে, তার জন্যই হঠাৎ এতটা তীক্ষ্ণ অনুভূতি কী করে জন্ম নিল ওর মনে। শুধুমাত্র ইয়াসের ড্যাডির ভালোবাসার তীব্রতা কল্পনা করে ইয়াসকেও একই মাপ কাঠিতে মেপে ফেলেছিল প্রিসিলা। এটা কি বোকামি নয়? শেষ প্রশ্নটা মাথায় আসতেই দ্রুত হাতের পিঠে চোখ মুছল প্রিসিলা। ততপর উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল স্রোতের উল্টো দিকে। অস্বাভাবিক যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার বুক। না চাইতেও অবচেতন হাত গিয়ে ঠেকল বুকের ওপর। তৎক্ষণাৎ স্বগোক্তি করে আওড়ালো, পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা আমি যে মানুষটাকে করি তাকে সবচেয়ে বেশি চাই। এটা কি ডেস্টিনি? প্রিসিলার করা প্রশ্নের নিমিত্তেই বুঝি এক গুচ্ছ দৈবাত হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেল সব। পরপরই শুরু হলো অযোধ্যার বর্ষণ। আকাশটাও ডুকরে কেঁদে উঠছে যেন। বৃষ্টি স্নাত সেই অন্ধকার বালুচল ধরে উদ্দেশ্যহীন হেঁটে যেতে যেতেই কাকে যেন ফোন করলো প্রিসিলা। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই কিছুক্ষণের নীরবতা ভেঙে আবারও আচ্ছন্নের মতো কেঁদে উঠে বলল, আমি মাম্মার কাছে যাব রোহান। তুমি আর্জেন্ট ফ্লাইট বুক করো আজকে এক্ষুনি। বান্দরবানের থানচি থেকেও প্রায় 10 কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত গ্রাম, নাম লামাহু। সেখানেই 20 সদস্যদের একটা মেডিকেল টিমের সঙ্গে গত 3 দিনের ক্যাম্পেইন শেষ করেছে রিতমিলা। যেহেতু আজ শেষ, তাই আজকে রাতটা সবাই স্থানীয় আদিবাসীদের সঙ্গে নেচে গিয়ে আনন্দ করে কাটাবে সবাই। তারপর কাল সকালে উঠে চাঁদের গাড়ি করে সোজা বান্দরবান। সেখান থেকে যে যার কর্মস্থলে ফিরে যাবে আবারও। যেহেতু সারা রাত জাগবে সবাই, তাই একটা ফাঁকা জায়গায় কাঠ জড়ো করে আগুন জ্বালানো হয়েছে। সেখানে আদিবাসী মেয়েদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নৃত্য করছে কয়েকজন। একদিকে হরদম চলছে বারবিকিউয়ের আয়োজন, আর অন্যদিকে ফেসাররা মিলে গানের আসর বসিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো, আজকের গানের আসরে রিতমিলার গিটার থাকলেও স্বয়ং রিতমিলা উপস্থিত নেই। লামাহু গ্রামের শেষ মাথায় সোজা উত্তরে একটা সবুজ পাহাড় রয়েছে। ঘন বন বনানীতে ঘেরা ওই এক চেলতে জায়গাটা টুরিস্টদের মাঝে ভীষণ জনপ্রিয়। সন্ধ্যা হলেই সেখানটাতে ছোটোখাটো একটা ভ্রাম্যমাণ কফি হাউস বসে। স্থানীয় সব মুখরোচক খাবার দাবারগুলো পাওয়া যায় সেখানে। মূলত টুরিস্টদের কথা চিন্তা করেই এই ভ্রাম্যমাণ কফি হাউসটা গড়ে উঠেছে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্টরা এসে নিজেদের ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটায় এখানে। সারা রাত জেগে তারা সকালে সূর্যাস্ত দেখে। বন বিছুরি আর লতাগুল্মের ফাঁক বেয়ে যখন ভোরের নরম রোদ হাতছানি দিয়ে ওঠে, তখন চারিপাশটাকে কেমন অদ্ভুত পবিত্র লাগে। মনে হয় সদ্য ভূমিষ্ঠ হওয়া এই পৃথিবীটা বড় আদুরে আর মায়াবী। সৃষ্টিকর্তার অপরূপ চিত্তকর্মের দৈবাতে মানবকুলের চোখ ধাঁধিয়ে যায়। মেডিকেল টিমের চোখ ফাঁকি দিয়ে আজকে এই ভ্রাম্যমাণ ক্যাফের খোঁজেই এসেছে রিতমিলা। তাও আবার শাড়ি পরে একেবারে বাঙালি রমণী হয়ে। আকাশে তখন সন্ধ্যার আয়োজন। ঝাঁকে ঝাঁকে ডানা ঝাপটাচ্ছে নীড়ে ফেরা ক্লান্ত ঝিল। মেঘে মেঘে আগুন ধরেছে যেন। একটু বাদেই ক্লান্ত দিনের পাড় চুকিয়ে ঘনিয়ে আসবে আঁধার রাত। পাহাড় বেয়ে উঠতে গিয়ে নিঃশ্বাস ভারী হয়ে উঠল হৃদের। হাঁপড়ে ওঠানামা করল বুক।
তবে পাহাড়ের চূড়ায় পা রাখতে না রাখতেই এক ঝাপটা হিমেল হাওয়া এসে গায়ে লাগতেই শরীরের সব ক্লান্তি যেন এক নিমিষে হাওয়ায় মিলিয়ে গেল। ঈশান কোণে মেঘ জমেছে, গুড় গুড় করে বাজ পড়ছে সেথায়। বৃষ্টি আসন্ন, ক্যাফেটাও জনমানব শূন্য হয়ে পড়ে আছে তাই। সন্ধ্যার আকাশে একটুখানি আধার গুলে রাত নেমে এলো চোখের পলকে। হৃদমিলা এদিক ওদিক তাকিয়ে জায়গাটাকে চেনার চেষ্টা করলো। হ্যাঁ, এখানেই তো আসতে বলেছিল লোকটা। তাহলে এতটা নীরব কেন ক্যাফেটা? কোনো মানুষ নেই নাকি? এক মুহূর্তের জন্য অবচেতন মনটা খচখচ করে উঠল হৃদমিলার। ওভাবে কাউকে না বলে কয়ে অজানা একটা লোকের কথায় আসাটা কি ঠিক হলো? সেদিন সেই ক্ষণিকের সাক্ষাতে দুনিয়ার অগোচরে কিছু একটা পাল্টে গিয়েছিল বোধহয়। খুব বড় সড়ো একটা পরিবর্তন ঘটেছিল হৃদের অন্তরে। তাই তো পরের বার লোকটা চিরকুটের ভাঁজে দেখা করার আবদার রেখে গেলে হৃদ আর না করতে পারেনি। কোনো কিছু না ভেবেই সকলে চোখ ফাঁকি দিয়ে চলে এসেছে এখানে। হৃদের মন বলছিল যে মানুষটা নাম পরিচয় ছাড়াই ওকে খুঁজে বের করতে পেরেছে, সে নিশ্চয়ই ওকে মিথ্যে আশ্বাস দেয়নি। কিন্তু এখানে এই এত দূরে এসে সব কিছু কেমন ভুল প্রমাণিত হলো। আগে পরে কাউকে দেখতে পেল না ও। ওদিকে টুপটাপ করে কাঁদতে শুরু করেছে আকাশ। বিদ্যুৎ চলে যেতেই মশারা বুঝে ভুরি ভোজের আয়োজন নিয়ে বসল। শ্রুতিধারে ক্রমাগত বেজে চলছে তাদের বিরক্তিকর গুঞ্জন। তবুও কিছুটা সময় বিমর্ষ চোখে উদ্দেশ্যহীন চেয়ে রইল হৃদ। ভাবল কেউ হয়তো আসবে, কিন্তু না, কেউ আসলো না। আরও খানিকটা সময় ধরে ওই স্পটে পায়চারি করল হৃদমিলা। নিজেকে বোঝালো মানুষের নানান রকম সমস্যা থাকতে পারে, সচরাচর এমনটা হয়।